আমার স্কুল জীবনের সময়টা কেটেছিল মামাবাড়িতেই। মামাবাড়ির গ্রামটা ছিল গাছগাছালিতে ভরা। নদীর পাড় ঘেঁষে বাদাবন বাঁশঝাড় বেশ একটা গা ছমছমে পরিবেশ তৈরি করেছিল। রাস্তাঘাট মোটেই ভালো ছিল না। এখানে থাকার সময়ে ঘটেছিল সেই ভূত দেখার ঘটনা। আমার সহপাঠী ছিল নাড়ু, ভালো নাম ছিল নাড়ু গোপাল। সে বড়ই খুব ডান পিঠে। ওর জ্বালাতে পাড়ার গ্রামের স্কুলে সবাই অস্থির। মনে কোনো ভয় ছিল না। সবাই বলতো, শরৎচন্দ্র তোর কাহিনী শুনলে লালু বদলে নাড়ু লিখতেন। একদিন এই নাড়ু এক সন্ধ্যায় এসে আমার দিদাকে বলল, কর্তামা, পাশের গ্রামে যাত্রা হচ্ছে নীলদর্পণ, খুব ভালো যাত্রা। আমি পুনুকে নিয়ে যাব 9টার সময়, তুমি কিন্তু আপত্তি করো না। দিদা বললেন, সে কি রে, পথে যে সাহেব কুটির বাগান পড়বে, ওখানে শুনেছি ভূতের খুব ভয়, ঘাড় মটকে দেয়। দিনের বেলাতেই লোকে ওই পথ মারায় না। যে সাহেবকে লাঠিয়াল ভুলো বাগ দিয়ে মেরেছিল, সে নাকি নিশুতি রাতে ঘুরে বেড়ায়। অনেকবার পুনুর দাদুও দূর থেকে দেখতে পেয়েছে। নাড়ু বলল, ওসব কথা ছাড়ো তো, আমার পাল্লায় পড়লে দেখবে ওই ভূতের কি অবস্থা হয়। তুমি ভেবো না, সঙ্গে ভনাকেও না হয় নিচ্ছি। ভনা হলো আমার মামাতো ভাই। দলে ভারী হওয়ায় দিদা আর আপত্তি করল না। নাড়ু ঠিক রাত্রি 9টায় এসে হাজির। মামা স্কুলের মাস্টার মশাই প্রায় সবসময়ই পড়াশোনা নিয়ে থাকেন। মামার ঘরে মামা হ্যারিকেনের আলোতে পড়াশোনা করছেন। পা টিপে টিপে চললাম, যেন একটুও শব্দ না হয়। বাড়ি থেকে বের হয়েই হাঁপ ছেড়ে বাঁচলাম। জ্যোৎস্না রাত, পথ সুন্দর দেখা যাচ্ছে। আমাদের প্রত্যেকের হাতে একটা করে লাঠি। আধ ঘন্টার পথ মাত্র। যাত্রা শুরু হবে রাত 10টায়। তারা কিছু নেই, আমরাও পৌঁছে গেলাম। যাত্রাও যথাসময়ে শুরু হলো। দীনবন্ধু মিত্রের কাহিনী অবলম্বনে যাত্রাপালা। যাত্রাতে সাহেবদের অত্যাচারে নীল চাষিদের মনে রাগ জমা হচ্ছে। একদল এবার শুরু করলো বিদ্রোহ, প্রতিরোধ, প্রতিশোধ। অত্যাচারী সাহেবকে হত্যা করলো চাষিদের সর্দার। এক মনে বোধ হয়ে দেখছি এসব। যাত্রাটি শেষ হলো। এবার বাড়ি ফেরার পালা। মাথার উপরে চাঁদ, রাস্তা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। সেই লাঠিগুলো যাবার সময় একটি ঝোপের মধ্যে লুকিয়ে রেখেছিলাম। আসার সময় ওগুলো আবার হাতে নিলাম। সোজা রাস্তা সারিয়ে এসে পড়লাম সেই সাহেব কুঠির বাগানে। নিশাচর প্রাণীদের আনাগোনা, দূর থেকে ভেসে আসছে কোনো এক নাম না জানা পাখির কর্কশ আওয়াজ। পায়ের নিচে কি যেন একটা চড়ে গেল। হঠাৎ দেখি বাগানের ঠিক মাঝখানটায় কে যেন দাঁড়িয়ে আছে। খুব বড় আকৃতির একটা মানুষ। তার সারা শরীর ফটফটে সাদা, হাত পাগুলো নাড়াচ্ছে। একটা ক্যারক্যার আওয়াজ হচ্ছে। আমি ভয়ে নাড়ুর হাতটা জোরে ধরলাম। ভনা ওই দৃশ্য দেখে ভয়ে কাঁপছে ঠকঠক করে। ভয়ে আমারও গলা শুকিয়ে কাঠ। জীবনের হয়তো আজও শেষ দিন। ঠিক যাত্রায় দেখা সাহেবদের মতন চেহারা। ওরা কত হিংস্র জানতে বাকি তো নেই। এই শব্দ দেখে ফিরছি। দিদিমা ঠিকই বলেছে, সাহেব ভূত ঘাড় মটকে রক্ত খায়। এক্ষুনি আসবে আমাদের ঘাড় মটকাতে। ছুটে পালাবো কি, দাঁড়াবার ক্ষমতাও নেই। ভনা হঠাৎ আ আ করে মাটিতে পড়ে গেল। এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে সব কিছু দেখছিল নাড়ু। প্রথমটায় হয়তো ও একটু ভয় পেয়েছিল। তারপর বলল, তুই ভনাকে দেখ, আমি আসছি। লাঠিটাকে নিয়ে দ্রুত পায়ে এগিয়ে গেল নাড়ু। ভয়ে আমি চোখ বন্ধ করে আছি। এইভাবে কাটলো বেশ কিছুটা সময়। হঠাৎ হা হা করে হেসে উঠল নাড়ু। দেখলাম ও সাহেব ভূতটার কাছে দাঁড়িয়ে আছে। বলল, আয় আয়, কোনো ভয় নেই, ভূতটা দেখে যা। এখন ভনার ভয়েও অনেকটা কেটেছে। সামনে গেলাম। হাতের লাঠিটা তখনও ছাড়িনি। কাছে গিয়ে ব্যাপারটা বুঝতে পারলাম। কিছুদিন আগে এই জায়গাটায় একটা বহু পুরনো আম গাছকে কাটা হয়েছে। কাটা অংশটা খুব সাদা, চাঁদের আলো সেখানে পড়ে সোজা উপরের দিকে উঠেছে আলোর প্রতিবিম্ব। তেচ্ছা হয়ে চাঁদের আলো পাশের আম গাছটার ডালে লেগে একটা ছায়া সৃষ্টি করেছে। হাওয়ায় পাতা যত নড়ছে, মনে হচ্ছে যেন হাত পা নাড়াচ্ছে। আর মৌচাকের ছায়ায় যেন তৈরি হয়েছে হ্যাট। দুটো বাঁশের ঘর্ষণের শব্দ হচ্ছে ক্যারক্যার। নাড়ু বলল, ওরে, সাহস না থাকলে আজ তো 3জনেই ভয়ে আক্কা পেতাম। সাহস দেখাতে শেখ, তা না হলে জীবনে কিছুই করতে পারবি না। ভোর হয়ে আসছে। সকলে পা বাড়ালাম বাড়ির পথে।